মাঠে চাষ করে কোনো মতে দুবেলা ভাত জোটাই মা ঠাকুরুন। আপনাদের মতো বড় ঘরে আমার দুই মেয়ের ঠাঁই হয়েছে আমার বড় সৌভাগ্য। আমি জীবনে কোনো দিন ভাবতে পারিনি যে আপনি আমার মেয়ের জন্য বিয়ের প্রস্তাব নিয়ে আসবেন। সৌভাগ্য তো বটেই হরিপদ। আমার কর্তার কি মনে হলো কে জানে, তোমার মতো গরিব ঘরের মেয়েদের আমাদের বাড়ির বউ করতে চাইলো। তা মেয়ে দুটোকে কিছু আদব কায়দা শিখিয়েছো, নাকি শুধু রূপ নিয়েই বড় হয়েছে? না না মা ঠাকুরুন, ওরা গরিব ঘরের মেয়ে ঠিকই, কিন্তু কাজকর্মে খুব ভালো। আপনার সংসারে কোনো দিন মাথা নিচু হতে দেবে না, এই বিশ্বাস রাখতে পারেন। আমি ওদের বাবা হয়ে বলছি, এক বর্ণ কথা বাড়িয়ে বলছি না। সেটা তো সময়ই বলবে। তবে মনে রেখো, বড়লোক বাড়ির বউ হওয়া সহজ কথা নয়। আমার সংসারে থাকতে হলে আমার নিয়মেই চলতে হবে। এই কথাটা তোমার দুই মেয়েকে খুব ভালো করে বুঝিয়ে দাও। যত ভালো করে বুঝে যাবে ততই মঙ্গল। আমি সমস্ত কিছু বুঝিয়ে বলবো, যাতে আপনার আদব কায়দা অনুযায়ী ওরা দুজন চলে, সেই ব্যবস্থা আমি করব। আপনি কোনো চিন্তা করবেন না। বাবা, এত বড় ঘরে আমরা বউ হয়ে যাব, যদি আমরা ওখানে ঠিক করে থাকতে না পারি? এটা কোনো কথা হলো? তোরা থাকতে পারবি না কেন? তোদের জন্য এত বড় ঘর থেকে সম্বন্ধ এসেছে। বাবু নিজে তোদের দুজনকে ওনার ছেলের জন্য পছন্দ করেছে। এর থেকে বড় সৌভাগ্য আর কি হতে পারে? বাবা, আমাদের ওই বড় ঘরের বউ হতে হলে আর কি কি করতে হবে? ঘরের কাজগুলো ভালো করে শেখবার চেষ্টা কর, যাতে করে ওদের সারাক্ষণ সেবা করতে পারিস আর ভালো করে যত্নে রাখতে পারিস। এটাই যথেষ্ট। মা, বাবা শেষ পর্যন্ত কোথা থেকে যে এই দুটো মেয়েকে এনে আমাদের বাড়ির বউ করলো! দাঁড়ানোর ভঙ্গি দেখলেই বোঝা যায় কতটা ছোট লোক ঘরে। তোমাদের চোখে সত্যি করেই কিভাবে যে এই লোকেরা পড়ে আমি বুঝতে পারি না। একদম ঠিক বলেছিস। এদের আশাতেই বাড়িটার পরিবেশ নষ্ট হয়ে গেল। কে জানে আমার সাজানো সংসারের কি হাল করবে। বিন্দু, মুখ সামলে কথা বলো। ওরা এখন এই বাড়ির বউ, বাইরের কেউ নয়। গরিব ঘরের মেয়ে বলে অপমান করার অধিকার তোমাদের কাউকে দিইনি। আমার পরিবারে যারা আছে সবাই সবাইকে সম্মান করে থাকবে। কেউ কাউকে সম্মান করবে না, এটা আমার নিয়ম নয়। তুমি তো সবসময় বাইরের লোকের পক্ষই নাও বাবা। আমাদের মান সম্মানের সঙ্গে এরা কোনোদিন মানিয়ে চলতে পারবে? এদের সঙ্গে এক ঘরে বসতেও আমার অস্বস্তি হচ্ছে। মনে হচ্ছে দু চোখ যেদিকে যায় আমি বেরিয়ে চলে যাই। অস্বস্তি যদি করতেই হয়, নিজের অহংকারকে করো মালতী। মানুষের পরিচয় টাকায় নয়, ব্যবহারে হয়। মা পদ্মা, পারুল, ভেতরে যাও, এদের কথায় কান দেবে না। দেখবো কতদিন ওদের দুজনকে এই বাড়িতে তুমি রাখতে পারো। আমাদের সঙ্গে কোনোদিনই মানিয়ে চলতে পারবে বলে আমার মনে হয় না। বাকিটা ওদের ভাগ্য। আমি তাহলে বেরোচ্ছি বিন্দু, ফিরতে মাস খানেক লেগে যাবে। পদ্মা আর পারুল নতুন এসেছে, ওদের দিকে খেয়াল রেখো, কোনো অযত্ন যেন না হয়। আমার বাড়ির বৌমা আমার মেয়ের মতো করে ওদেরকে রাখবে, এটাই আমার অনুরোধ তোমাদের কাছে। তুমি এত ভাবছো কেন? আমি থাকতে ওদের অযত্ন হবে নাকি? তুমি নিশ্চিন্তে কাজে যাও। বাড়ির সব দায়িত্ব আমার ওপরে ছেড়ে দাও। হ্যাঁ বাবা, তুমি একদম কোনো চিন্তা করো না। আমরা তো আছি। ফিরে এসে দেখবে এদের একেবারে বদলে দিয়েছি। কিরে, বড় কর্তা চলে গেছে বলে মন খারাপ? এবার আসল কাজ শুরু হবে। এতদিন আড়ালে ছিলি, এখন এই বাড়ির সব খাটুনি তোদেরই সামলাতে হবে। একদম ঠিক মা। কাল থেকে সব কাজ এদের ঘাড়ে চাপিয়ে দেব। আমরা আরামে থাকব, আর এরা বুঝবে সংসার কাকে বলে। যাও, ভেতরে গিয়ে থালা বাসন মাজো। আপনার কোনো চিন্তা করতে হবে না মা, আমরা ঠিক বাড়ির সমস্ত কাজ গুছিয়ে করব।
চিন্তার কোনো কারণ নেই। এই সংসার আমাদেরও মা, আমাদেরও একটা দায়িত্ব আছে। চল বোন, আমরা ভেতরে গিয়ে কাজ করি। দিদি, আর পারছি না, আগুনের তাপে মাথাটা ঘুরছে। ওরা ওদিকে ঠান্ডা ঘরে বসে আছে, আর আমাদের এক গ্লাস জল খাওয়ারও সময় নেই। ওরা আমাদের সাথে এমন ব্যবহার কেন করছে রে দিদি? আর একটু সহ্য কর বোন, আমাদের কপালই এমন। কিছু বললেই আবার নতুন অশান্তি হবে। উনুনটা নিভলেই একটু স্বস্তি পাবি। তাই আমরা যত তাড়াতাড়ি কাজ শেষ করতে পারবো আমাদেরই মঙ্গল। কিরে, রান্না কি এখনো শেষ হয়নি? আমরা ডাইনিং টেবিলে বসে আছি আর তোরা এখানে গল্প করছিস। তোদের সাহস তো কম নয়। খিদে একেবারে আমাদের পেটে ছুঁচো দৌড়চ্ছে, আর তোরা এখানে বসে বসে গল্প করার জায়গা পাসনি, তাই না? আগে না মা, গরমে একটু দাঁড়িয়েছিলাম। এই তো মাছের ঝোলটা নামালেই সব হয়ে যাবে। এসব নাটক না বন্ধ করো। আমাদের ঘরে ঠান্ডা হাওয়া ছেড়ে এখানে এসে দাঁড়াতে হচ্ছে, তাই মেজাজ খারাপ হয়ে আছে। তাড়াতাড়ি খাবার নিয়ে এসো, না হলে আজ তোমাদের খাওয়া বন্ধ করে দেব। বাবারে বাবা, গরমে দাঁড়িয়ে থাকতে পারছি না। যাই বাবা, আমি ভেতরে গিয়ে বসে থাকি। নিজের বেলায় খুব কষ্ট হচ্ছে, আর আমরা যে সেই সকাল থেকে আগুনের সামনে বসে আছি সেই দিকে কোনো রকম ভ্রুক্ষেপ নেই। এটাই খুব খারাপ লাগে। দেখেছো মা, বাবার আদরে ওই দুই গরিবের মেয়ে কেমন মাথা তুলতে শুরু করেছে। এখনই এখনই যদি কড়া হাতে না ধরো, একদিন এরা আমাদের ওপরেই কথা বলবে। তখন সামলাতে পারবে তো? ঠিকই বলেছিস। আমার সাজানো সংসারে ওদের আমি সহ্য করতে পারছি না। এমন কিছু করতে হবে যাতে নিজেরাই এই বাড়ি ছেড়ে চলে যেতে বাধ্য হয়। আমার একটা বুদ্ধি আছে। এদের ওপর এত কাজ চাপাবো আর এত অপমান করব যে এক সময় আর সহ্য করতে পারবে না। তখন সুযোগ বুঝে বের করে দেব। একদম ঠিক। খাটুনি আর কষ্টে মানুষ এমনিতেই ভেঙে পড়ে। কাল থেকে রান্নাঘরের বাইরে পা ফেলতে দেব না। দেখি কতদিন টেকে। ওদের খুব শখ ছিল না, বড় লোক বাড়ির বউ হয়ে ঠ্যাঙের ওপর ঠ্যাং তুলে বসে বসে খাবে। সেই কাজ কোনোদিন হতে দেব না আমরা। মা, খাবার এনেছি। অনেকক্ষণ ডাকছিলাম, বাইরে খুব রোদ আর রান্নাঘরে ভীষণ গরম। দাঁড়িয়ে থাকাই কষ্ট হচ্ছিল। সত্যি এই ঘরটার কি আরাম। এসির ঠান্ডা বাতাস গায়ে লাগাতে খুব ভালো লাগছে। বাহ, দেখি এসি ঠান্ডা হাওয়া বেশ লাগছে। খাবার দিয়ে এখন বেরিয়ে যা। এখানে দাঁড়িয়ে আরাম করবার কোনো দরকার নেই। না মা, আরামের কথা বলিনি। উনুনের ধারে কাজ করতে করতে শরীরটা পুড়ে যাচ্ছে। যদি অনুমতি দেন কাজ শেষে একটু বারান্দায় বসতাম। ওরে আমার রাজকুমারী রে, একটু গরম লেগেছে বলে এখন এসি ঘরে স্বাদ নিতে এসেছে? তোদের জায়গা না বাইরে, এই ঘরে নয়। এই ঘরে আমরা থাকবো সব সময়, আর তোরা থাকবি ঘরের বাইরে। তা সেটা দিন হোক বা রাত হোক, গরম হোক বা ঠান্ডা, সেটা আমাদের দেখবার কোনো প্রয়োজন নেই। তুই ঠিকই বলেছিস। ছোট লোকদের বেশি মাথায় তুলতে নেই। বাড়ির চাকর বাড়ির চাকরের মতো থাকাই ভালো। যা, বেরিয়ে যা এই ঘর থেকে। খাবারটা রেখে চলে যা এখান থেকে। মনে রাখিস, তোদের বাবা মুখ তুলে কথা বলতে পারে না বলেই এই বাড়িতে জায়গা পেয়েছিস। যা, এখনই বেরিয়ে যা। এঁটো বাসনগুলো পরিষ্কার কর। পারুল, পারুল, কি হলো তোর? এইভাবে টলছিস কেন? আর একটু ধৈর্য ধর বোন, আমরা প্রায় বাড়ির কাছেই এসে গেছি। না দিদি, আমি আর পারছি না। চোখের সামনে সব ঝাপসা লাগছে, বুকটা কেমন করছে, আর মনে হচ্ছে আমি হাঁটতে পারবো না। প্রচন্ড কষ্ট হচ্ছে আমার। এ কি পারুল, তোর কি হলো? ওরে ওরে, ওঠ বোন, আর একটুখানি গেলে বাড়ি পৌঁছে যাব। বোন, বোন, কথা বল। কে কোথায় আছো? আমাদের একটু সাহায্য করো। খুব কষ্ট হচ্ছে আমাদের, একটু সাহায্য করো। আরে মায়েরা, এ কি অবস্থা? এই রোদে মেয়েটাকে নিয়ে কেন বেরিয়েছো? তাড়াতাড়ি ছায়ার নিচে চলো। দাদু, আমাদের জোর করে বাজারে পাঠানো হয়েছিল। ও আগে থেকে দুর্বল ছিল।
একটু সাহায্য করুন দাদু। আরে বাবা, সাহায্য করব বলেই তো এগিয়ে এলাম তোমাদের কাছে। তোমাদের কোনো চিন্তা নেই, আমি চলে এসেছি। চলো, ওকে নিয়ে গাছতলায় একটুখানি বসাই, দেখবে ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। ওর কোনো ক্ষতি হবে না তো দাদু? আমার যে খুব কষ্ট হচ্ছে। আরে বাবা, ক্ষতি হবার কি আছে? এই প্রচণ্ড রোদে মানুষের এরকম শারীরিক অবস্থা হতেই পারে। কিরে, বাজারে গিয়ে এত দেরি কেন? লোক আসবে বাড়িতে আর তোরা রাস্তায় পড়ে নাটক করে বেড়াচ্ছিস? বাজারে কি দোকান দিয়ে বসেছিলিস নাকি? তোরা যা ছোট লোক ঘরের মেয়ে, কোনোটাই অসম্ভব নয়। মা, এটা নাটক নয়। এই গরমে খাটতে খাটতে ও সত্যিই জ্ঞান হারিয়েছে। আপনাদের কি আমাদের জন্য একটুও মায়া হয় না? স্পর্ধা তো কম নয়, আমাদের সামনেই কথা শোনাচ্ছিস? গরিব ঘরে জন্মে এত বড় সাহস হলো কি করে? অনেক হয়েছে। যে বউ শাশুড়ির সামনে জবাব দেয়, এই বাড়িতে তার কোনো জায়গা নেই। আজই বেরিয়ে যা তোরা, তারপর দেখবো তোদের গলা কত বড় উঁচু হয়েছে। গলা উঁচু করে কথা বলতে পারিস, দেখবো তখন। ভয় পেও না মায়েরা, এই বুড়ো মানুষটা একাই এখানে থাকে। বাইরে যতই আগুন ঝরুক, মাটির তলার এই ঘর সব সময় ঠান্ডা থাকে। তোমরা নিশ্চিন্তে এখানে থাকো। দাদু, আপনি না থাকলে আজকে রাস্তাতেই আমাদের সর্বনাশ হতো। ওপরওয়ালাই যেন আপনাকে পাঠিয়েছেন, কিন্তু আমাদের জন্য আপনার অসুবিধা হবে না তো? দিদি ঠিক বলেছে দাদু। বড়লোক বাড়ির ঠান্ডা ঘরের চেয়েও এখানে অনেক শান্তি। আরে ধুর, তোমরা এলে আমার ঘরই ভরে গেল। আজকে থেকে এই জায়গাকে নিজেদের ঘর মনে করে থাকো, কোনো চিন্তা করো না। তাই মনে করব দাদু। তুমি যেমন আমাদেরকে উদ্ধার করেছো, তেমন আমাদেরও দায়িত্ব তোমাকে ভালো রাখবার, আর আমরা আমাদের দায়িত্ব পালন করব। আরে মা, তোমাদের কোনো দায়িত্ব পালন করতে হবে না। মাঝে মাঝে ভালো মন্দ একটু রান্না করে খাইও, তাহলেই হবে। নিশ্চয়ই খাওয়াবো দাদু। এই গরমটা একটু কমলে তোমাকে আমরা মাংস ভাত রান্না করে খাওয়াবো, তুমি কোনো চিন্তা করো না। বাহ, তাহলে তো খুবই ভালো হয়। অনেক দিন সত্যি মাংস ভাত খাওয়া হয়নি। বাইরের গরমটা একটু কমলেই আমি নিজে মাংস কিনে নিয়ে আসবো। ওরে মালতী, আর যে পারছি না রে। এই গরমে রান্নাঘরের আগুনে প্রাণ যে বেরিয়ে যাচ্ছে। সকাল থেকে বাসন মাজতে মাজতে কোমর ভেঙে গেল। মা, তুমি তো বলেছিলে ওদের তাড়িয়ে দিলে শান্তিতে থাকবো। এখন তো দেখি শুধু কাজ আর ঝামেলা। সকালে জল খাবারও দিলে না। আমার যে খুব খিদে পেয়েছে। আমি একা সব করব নাকি? তুই কি শুধু বসে বসে হাওয়া খাবি? একবার এসে সাহায্য করতে পারিস না? এখন বুঝছি ওরা কত কাজ সামলাতো। এখন ওদের কথা ভেবে কি হবে? তুমি তাড়াতাড়ি রান্না করো, না হলে আমি না খেয়েই থাকবো। গরমে আমার মাথাও কাজ করছে না। হে ওপরওয়ালা, কত অহংকার করেছিলাম, আজ নিজের ভুল নিজেই বুঝছি। বৌমা দুটোর সঙ্গে আমি খুব অন্যায় করেছি। ওদের এতটা পরিমাণ কথা শোনানো আমার উচিত হয়নি। এখন এসব কথা ভেবে কোনো লাভ নেই মা। তাড়াতাড়ি নিজের কাজটা করো। আমি বরং এসির হাওয়া খাই ঘরে গিয়ে বসে, সেটাই বরং আমার জন্য ভালো হবে। এসির ঠান্ডা হাওয়া খেতে খেতে শরীরটা একেবারে অকেজো হয়ে গেছে। এই গরমের মধ্যে বসে থেকে আর যে কাজ করতে পারছি না। অরে মালতী, তুই আমাকে একটু সাহায্য করবি, আয়। তুই যে আমার মেয়ে, আমার কথাটা একটু ভাবিস না? আহা আহা, এমন স্বাদের মাংস অনেকদিন খায়নি মায়েরা। বাইরে সবাই গরমে হাঁসফাঁস করছে, আর আমরা এখানে ঠান্ডা ঘরে বসে আরামে খাচ্ছি। একেই বলে ভাগ্য। ওপরওয়ালা আমাদের এমন সুন্দর ভাগ্য লিখে রেখেছে, আমরা জানতাম না। আপনি আমাদের আশ্রয় দিয়েছেন দাদু। এটুকু রান্না করা তো কিছুই না। আপনার জন্যই আমরা একটু শান্তি পেয়েছি।
ঠিকই বলেছে দিদি, ওই বড়লোক বাড়ির ঠান্ডা ঘরের চেয়েও এখানে বেশি স্বস্তি। অনেক দিন পর আজ মন খুলে হাসতে পারছি। বেঁচে থাকো মা, তোমাদের হাতে খাবারও অমৃত হয়ে যায়। যার মনে ভালোবাসা আছে তার ঘরই আসল বড় লোকের ঘর। তোমাকে আর দুটো মাংস দেবো দাদু? তো দাদিমা মারা যাবার পর থেকে অনেক বছর মাংস খাওয়া হয়নি। তোদের হাতের রান্নায় তার স্মৃতি ফিরে আসছে আমার বারবার। দে দে, আমাকে 2 পিস মাংস দে, আমি খেয়ে তৃপ্তি পাই। খাও খাও দাদু, মন ভরে খাও। এবার থেকে তোমাকে অনেক কিছু ভালো মন্দ রান্না করে খাওয়াবো। একটা কথা বল তো মা, এত রান্না কি তোর মা তোকে শিখিয়েছিল? মা কিভাবে শেখাবে দাদু? আমরা জন্মানোর পরই তো আমাদের মা আমাদের ছেড়ে সারা জীবনের জন্য চলে গেছে। তারপর থেকে বাবার কাছেই আমরা মানুষ হয়েছি। আহারে, যে মেয়েরা ছোট থেকে মায়ের আদর পায়নি তার শাশুড়ি তাদের সাথে এমন ব্যবহার করলো। তুই দেখে নিস, আমি বলে দিলাম, তোর শাশুড়ি একদিন তোদের জন্য প্রচুর কষ্ট পাবে, অনেক কষ্ট পাবে। সবকিছু ওপরওয়ালার হাতে। তবে আমরা জেনে শুনে কোনোদিন মানুষের ক্ষতি করিনি, আর করবও না। ও মাঝি ভাই, পাল নামাও তাড়াতাড়ি, ঝড় তো থামছেই না। রক্ষা করো উপরওয়ালা, আমাদের রক্ষা করো, এই বিপদের হাত থেকে আমাদের বাঁচাও। কর্তা, নৌকা সামলানো যাচ্ছে না, জলের তোর খুব বেশি। আপনি শক্ত করে ধরে রাখুন, একদম ছেড়ে দেবেন না কর্তা, শক্ত করে ধরে রাখুন। হায় উপরওয়ালা, ধন সম্পদ সব নিয়ে নাও, শুধু আমাকে একবার বাড়ি ফিরতে দাও। আমার আপনজনেরা অপেক্ষা করছে। ও নৌকাটা উল্টে যাচ্ছে, বাঁচাও বাঁচাও। যাক, বাইরের আবহাওয়া এতক্ষণই ঠান্ডা হয়েছে। তবে পুকুরের নিচে সুরঙ্গের বাড়িতে থাকতে আমাদের কোনো অসুবিধা হচ্ছে না বল? হ্যাঁ দিদি, আমরা অনেক সুখে আছি। দিদি, একবার গিয়ে শাশুড়ি আর আমাদের ননদের খোঁজ নিয়ে এলে হতো না? ওরা যেমন আছে থাকতে দে, শুধু শুধু ওদের জন্য ভেবে আমাদের কোনো লাভ নেই। তবে আমার বিশ্বাস, শ্বশুরমশাই যেদিন এই সমস্ত কিছু জানতে পারবে, ওদের নিশ্চয়ই বকাবকি করবে। দিদি, ওদিকে দেখ, কেউ যেন পড়ে আছে, মনে হচ্ছে ভেসে এসেছে। আরে পারুল, ওটা তো আমাদের শ্বশুর মশাই। তাড়াতাড়ি চল, কি সর্বনাশ হলো। দিদি, দিদি, উনি কি বেঁচে আছেন? শরীরটা একদম ঠান্ডা হয়ে গেছে, এখন কি করব? এখন ভাবার সময় নেই, আগে ওনাকে নিরাপদ জায়গায় নিতে হবে। চল দাদুর ঘরে নিয়ে যাই, সেখানে সেবা করলে উনি সুস্থ হয়ে উঠবেন। আমি কোথায়, তোমরা এখানে কেন মা? আমার তো শুধু মনে আছে নৌকাটা ডুবে যাচ্ছিল, তারপর চোখের সামনে সমস্ত কিছু অন্ধকার, আর কিছু মনে নেই আমার। আপনি নিরাপদে আছেন বাবা। ঝড়ের পরে আপনাকে নদীর পাড়ে পড়ে থাকতে দেখেছিলাম, তারপর এখানে নিয়ে এসেছি। কিন্তু তোমরা এই মাটির ঘরে কেন? আমার বাড়ি ছেড়ে এখানে থাকতে হচ্ছে কেন? সব খুলে বলো। তোমাদের কি বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে? সেই বাড়িতে আমাদের আর জায়গা নেই বাবা। আপনি বাইরে যাওয়ার পর আমাদের খুব কষ্ট দেওয়া হয়েছে, শেষে অপমান করে বের করে দেওয়া হয়েছে। দয়াল দাদুই আমাদের আশ্রয় দিয়েছেন, তারপর থেকে আমরা অনেক শান্তিতে এখানে আছি। কি এত বড় অন্যায় হয়েছে? আমি থাকতে আমার বৌমাদের কেউ অপমান করবে না। আজই ফিরবো, এই অন্যায়ের বিচার হবেই। না বাবা, আপনাকে আর কিছু করতে হবে না। ওরা যা আছে যেমন আছে থাকুক, আমাদের কোনো অসুবিধা নেই। তুমি ভুলে যাচ্ছ বৌমা, ওই বাড়ি এখনো আমার। আমি যতক্ষণ না বলবো কেউ আমার বাড়ি থেকে অন্য কাউকে বের করে দিতে পারে না, বিশেষ করে তোমার মতো 2 মেয়েকে, যাকে আমি নিজে পছন্দ করে আমার ছেলের বউ করে এনেছিলাম। চলো, আমাদের এক্ষুনি বেরোতে হবে। ওদের দুজনকার অহংকার আমি একেবারে ভেঙে দেব। ওগো, ওগো, তুমি ফিরে এসেছো? আমরা তো ভেবেছিলাম আর ফিরবে না। খুব শরীর খারাপ, একটু জল দাও। সকাল থেকে আমরা দুজনে কেউ উঠতে পারিনি। জল দেওয়ার মানুষগুলোকে তো তোমরাই তাড়িয়ে দিয়েছিলে বিন্দু। যাদের জন্য আমি প্রাণ ফিরে পেয়েছি, যাদের জন্য আমি বেঁচে আছি,
সেই দুই বউকেই তোমরা ঘর ছাড়া করেছিলে। আজ বুঝতে পারছো অহংকার মানুষকে কোথায় নামায়? বাবা, আমরা ভুল করেছি। আরামে থাকতে থাকতে ভেবেছিলাম সবকিছু আমাদেরই। আজ শরীর ভেঙে পড়তেই বুঝলাম যাদের ছোট করে দেখেছি তারাই সংসারের আসল ভরসা। মায়েরা, আমাকে ক্ষমা করে দাও। অহংকারে আমি অন্ধ হয়ে গিয়েছিলাম, তোমাদের মূল্য বুঝিনি। তোমরা ফিরে না এলে আজ আমাদের দেখার কেউ থাকতো না। মা, পুরনো কথা আর তুলবেন না। আমরা এই বাড়িরই মেয়ে। বাড়ির মানুষের ওপর রাগ ধরে রাখা যায় না। আগে আপনারা সুস্থ হন। আমরা ফিরে এসেছি, এবার সব ঠিক হয়ে যাবে। আজ থেকে এই বাড়ি আবার সত্যিকারের ঘর হলো। মনে রেখো, টাকার জন্য নয়, মানুষের ভালোবাসাই সংসার বাঁচিয়ে রাখে। আর যদি মানুষের ভালোবাসা পাওয়ার ভাগ্য না থাকে তাহলে এই অবস্থাই হবে।